সালেপুর চর এক অন্যরকম মায়া ও ভালোবাসার জনপদ, যেখানকার মানুষের আতিথেয়তা ও ভালোবাসায় আমি আবেগ আপ্লুত হয়েছি। আমি এখন পর্যন্ত অনেকগুলো চরে গেলেও এই চরের মানুষের আন্তরিকতায় সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি। নদী ভাঙনের শিকার হয়ে আশ্রয় নেওয়া প্রান্তিক মানুষদের আশ্রয়স্থল এই জনপদ। শুষ্ক মৌসুমে চলাফেরা করা গেলেও বর্ষা মৌসুমে এই এলাকা দিয়ে যানবাহনে ও পায়ে হেঁটে কোথাও আসা যাওয়া হয়ে পড়ে কঠিন থেকে কঠিনতর। রাস্তাঘাটহীন এই জনপদের মানুষের সীমাহীন দুর্ভোগ দেখলে যে কারো হৃদয় বিদীর্ণ হবে। পালতোলা নৌকা নিয়ে ছুটে চলার মোহনীয় দৃশ্য, মাঠ জুড়ে গরুর পালের ছোটাছুটি আর পাখিদের কিচিরমিচিরে মুখরিত হয়ে থাকে চারপাশ। নির্জন এমন জায়গায় বৃষ্টি বিলাস করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সত্যিই ভোলার মতো নয়। আচ্ছা, আপনারা একটা কথা কই, কিছু মনে করেন না, আপনারা দোহাই আপনার দুইটা পায়ে ধরে এই দাগের এই ভিডিও আসেন। সহজ সরল এই জনপদের মানুষ এখনো বিশ্বাস করেন সাপুড়েদেরকে, অবাক বিস্ময়ে শুনেন এবং বিশ্বাস করেন তাদেরকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এক বিশেষ টাওয়ারের সাথে, যা এই জনপদের মাঠে কাজ করা মানুষের জীবনকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করেছে। এবং আরও জানাবো এই টাওয়ার করতে কেমন খরচ হয় এবং কতটুকু এলাকা নিরাপদ করতে পারে। এর পাশাপাশি আজ আমরা মাঠে কাজ করা সেই তিনজন নারীকে খুঁজে বের করব। কেমন আছেন রিনা আপা, শিল্পী আপা ও গেদি কাকি। থাকছে দুপুরের খাবারের আয়োজন এবং এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো আদার বাজারে সেই বয়স্ক মানুষটির বর্তমান হালচাল। ভোরে উঠে আমরা চলে এলাম হাজীগঞ্জ বাজারে। সালেপুর চরে শুষ্ক মৌসুমে এমপিডাঙ্কি ঘাট দিয়ে মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতে পারলেও এই সময়ে উঠানামা করা বেশ কঠিন। তাই এবার যাচ্ছি আমরা হাজীগঞ্জ বাজার হয়ে। আমরা ঘাটে পৌঁছে গেলেও এখনো খেয়ে আসেনি, তাই এই সময়টুকু আমরা বেছে নিলাম জেলেদের মাছ নিয়ে ঘাটে আসা ও মাছের বাজার দেখতে। ভোর থেকেই জমে ওঠে হাজীগঞ্জ মাছের বাজার। সাধারণত জেলেরা মাছ ধরে এনে এই বাজারে বিক্রি করেন এবং বড় মাছ পেলে তারা চলে যান ওপারের মৈনট ঘাটে। বৈরী আবহাওয়ার কারণে এখন জেলেরা খুব একটা মাছ ধরে সুবিধা করতে পারছেন না, পাশাপাশি এখন মাছও অনেক কম পাচ্ছেন তারা, তাই মাছের বাজার বেশ চড়া। এই মাছকে আমাদের অঞ্চলে মেনি ও রয়না মাছ নামে ডাকে। আপনাদের অঞ্চলে কি নামে ডাকে কমেন্টে জানাতে পারেন। মিঠা পানির এই মাছ এখন অনেকটাই বিলুপ্তির পথে। প্রতিবার যখনই কোনো মাছ ধরা ট্রলার ঘাটে এসে উপস্থিত হয়, তখনই মাছ কেনার জন্য সবাই ঘিরে ধরেন। দালাল ও ব্যাপারী ছাড়া নদীর পাড় থেকে মাছ কেনার অভিজ্ঞতা নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন এই বাজারে। ফরিদপুর শহর থেকেও অনেকেই আসেন মাছ কিনতে। পাকা রাস্তা হওয়ার কারণে সহজে আসা যায় এইখানে। গলদা চিংড়ি, তাই না? এটা গলদা চিংড়ি বলে। গলদা না, গলদা না, গলদা মোটা কালা হয় আর কি। ওইটা যাবো কোথায়? কাকা কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি ঢালা হাজীগঞ্জ বাজার ওই সাইড। কিন্তু কাকা তো গোল দিলেন সকালবেলা। তাই মাছ কতটুকু হবে ভাই ওজন দিলে? 3 কেজি হবে না, 2.5 কেজি হবে। 2.5 কেজি। কিভাবে অবহেলায় নষ্ট হচ্ছে বাঁশের তৈরি দেশি দোয়ারিগুলো। চায়না দোয়ারের কাছে এই দোয়ারিগুলো এখন আর টিকতে পারছে না। সর্বনাশা চায়না দোয়ারি শেষ করে দিয়েছে অনেক দেশি জাতের মাছ। যাও 100 টাকা নিও। মিলি 1300 টাকা লাগবে না 1100 টাকা দিও। কয়টা বাতাস দুয়ারি
দুয়ারি আছে তাই এত করে মাছ কে ওই তো ফরিদপুর জেলার মধ্যে যে কয়টি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে তার মধ্যে একটি অন্যতম ও পুরনো বাজার হিসেবে খ্যাতি রয়েছে হাজীগঞ্জের। নদী ভাঙনের কারণে বাজারটি ছোট হয়ে গেলেও এখনও জৌলুস ছড়াচ্ছে চরের রাজধানী খ্যাত এই বাজারটি। এরপর আমরা গেলাম যেখানে নিলাম হয় সেই জায়গাটি দেখতে। ভোর থেকে সকাল 8টা পর্যন্ত আড়তদারদের হাঁকডাকে পরিপূর্ণ থাকে এই বাজার। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কালীখোলা বাজারের মাছ নিয়ে বিভিন্ন জায়গায় ব্যাপারীরা যাচ্ছেন, কিন্তু তেমনটি হয় না এই বাজারে। এখানকার মাছ এখানেই বিক্রি হয়ে যায়। পদ্মা নদীর এমন তাজা ও টাটকা মাছ কিনতে সময় থাকলে আপনিও চলে আসতে পারেন এই বাজারে। হাজীগঞ্জ বাজারে দেশি মাছের কেনাবেচা দেখতে দেখতে আমাদের খেয়া নৌকাটি এপারে চলে এলো। আমরাও বাঁধের উপর দিয়ে রওনা দিলাম খেয়ার দিকে। অনেকেই খেয়াতে অপেক্ষা করছেন, আবার অনেকেই বিভিন্ন মাল নিয়ে যাচ্ছেন চরের দিকে। অন্যান্য সময় খেয়াতে মোটরসাইকেল উঠাতে ও নামাতে বেশ কষ্ট করতে হয় আমাদেরকে, কিন্তু এই ঘাটে এসে খুব একটা বেগ পেতে হলো না। একটি কাঠের উপর দিয়ে বাইক আর একটি কাঠের উপর দিয়ে হেঁটে ওঠার সুযোগ থাকায় খুব সহজ হয়েছে কাজটি। ট্রলার স্টার্ট হলো। পদ্মা এখন পানি থই থই। এ অংশে পদ্মা খুব একটা প্রশস্ত না হলেও এখানেও খরস্রোতা এই নদী। একটু বাতাস হলেই উত্তাল ও ভয়ঙ্কর হয়ে ওঠে। উথাল পাতাল ঢেউ আর স্রোতের মধ্যে মাঝে মধ্যেই তলিয়ে যায় নৌকা। শান্ত পদ্মা উত্তাল হতে কোনো সময়ই লাগে না, মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করে। পদ্মা পার হয়ে এপারের কুল ঘেঁষে যাচ্ছে আমাদের খেয়া। ওপারে নদী শাসন হলেও এপারে ভাঙন চলমান। এই বাড়িঘর তোলা হয়েছে খুব বেশি দিন আগে নয়, অথচ নদী ভাঙন এভাবে চলতে থাকলে খুব বেশি দিন থাকতে পারবেন না তারা। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র। এখনো গুছিয়ে উঠতে না পারা পরিবারটিকে আবার কখন যেন চলে যেতে হয় নতুন ঠিকানায়। চারপাশে কাশবনের মধ্যে এক টুকরো স্বর্গ মনে হচ্ছে যেন এই বাড়িটিকে। নদীর নির্মল বাতাস আর চারপাশের মোহনীয় পরিবেশ দেখে চোখ জুড়িয়ে গেল। আমাদের ড্রোনকে জঞ্জাল মনে করে বাড়ির চারপাশে ঘুরতে থাকলো কবুতরের দল। কবুতরগুলো যেন আকাশ প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছে। আমাদের ট্রলারের পাশ দিয়ে চলে গেল কল্যাণপুরের ট্রলার। চরের মানুষদের চলাফেরা করার জন্য বর্ষা মৌসুমে একমাত্র বাহনই হচ্ছে নৌকা। এখনও হাজীগঞ্জ বাজারে অনেকেই মাছ নিয়ে ছুটছেন বিক্রি করতে। দেরি হলেও এই বাজারে মাছ বিক্রি করতে খুব একটা বেগ পেতে হয় না জেলেদেরকে। চলতে চলতে আমরা চলে এলাম সালেপুর চরঘাটে। এই চরে আসা যাওয়া করার জন্য 3টি ঘাট থাকলেও এই বালুর ঘাট দিয়ে সবচেয়ে দ্রুত আসা যাওয়া করা যায় বলেই সবচেয়ে বেশি মানুষ পারাপার হয় এই ঘাট দিয়ে। ট্রলার থামার সাথে সাথে লোকজন নেমে বাইকে করে রওনা দিল চরের দিক। অধিকাংশ চরের ঘাটগুলোতেই বাইক পাওয়া যায়। আপনারা যারা চরে ঘুরতে আসতে চান চাইলেই বাইক না নিয়েও চলে আসতে পারেন। বাইকে ওঠার আগে দাম দর ঠিকমতো বলে নিলে আরামে ঘুরতে পারবেন। এবার আমরাও রওনা দিলাম পদ্মার পার দিয়ে। কিছুদিন আগে পানি বেড়ে গেলে এভাবেই ভেঙেছে পার। যেভাবে নদী ভাঙন চলছে কখন যেন বিলীন হয়ে যায় এই অংশ। মেঠো পথ পার হয়ে আমরা উঠলাম ইটের রাস্তায়। কিছু দূর আগাতেই চোখে পড়ল এমন চোখ চুরানো দৃশ্য। একদিকে ঘোড়া গাড়ি আর একদিকে বয়স্ক দম্পতির ঘাস কেটে নিয়ে বাড়িতে যাওয়ার দৃশ্য। সত্যি এমন নয়নাভিরাম দৃশ্য দেখলে মনে হয় চিরায়ত বাংলা কোথাও না কোথাও তার সৌন্দর্য নিয়ে লুকিয়ে আছে। শুধুমাত্র দুটো চোখ খুলে দেখতে হবে আর দেখার জন্য বের হয়ে যেতে হবে। সামনে আগাতে আমাদেরকে পার হতে হচ্ছে আরেকটি খাল। এখনো পদ্মার পানি পুরোপুরি বাড়েনি, তাই খালগুলোতে পানি প্রবেশ করেনি। না হয় আমাদেরকে এই খাল পার হতে হতো আরেকটি খেয়াতে চড়ে। তবে পানি না হলেও কম ঝুঁকিপূর্ণ নয় এমন পিচ্ছিল পথ পার হওয়া। খাল পার হয়ে আবারও মেঠো পথ ধরে যাচ্ছি আমরা। বৃষ্টি হলে যদিও নিস্তার নেই, তবে এখন যেতে দারুণ লাগছে। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি আমরা। এই পথ ধরে বাইকের পাশাপাশি ঘোড়ার গাড়িও চলে খুব।
মালবাহী এসব গাড়ি হয়ে উঠেছে চরের জাহাজ। চলতে চলতে আমরা চলে আসলাম আরেকটি খেয়াঘাটে। এখানে আবার বসার জন্য মাচান তৈরি করে দেয়া হয়েছে। এমন পরিবেশে বসে মানুষ অপেক্ষা করেন খেয়ার জন্য। তবে জায়গাটি বিশ্রামের ও আড্ডার জন্য দারুণ। একটি ঘোড়া গাড়িতে একজন গাড়িয়াল ভাই গান গাইতে গাইতে আসছেন দেখে ছুটে গেলাম তার গান শুনতে ও গল্প করতে। এটাতে কি লোকজন পারাপার করে না মালামাল? না, মাল গাছ গাছ দাম গাছ মাল সামানা বুঝতে পারছি। ইত্যাদি সবকিছুই। এমনিতে কেমন ভাড়া নেন প্রতিদিন? ভাড়া কাম করলে 2000 টাকা কামাই করা যায় কি। আচ্ছা, 2000 টাকা ইনকাম করলে ঘোড়াকে কত খাইতে হয়? ওরাকে 300 টাকা খাইতে হয়। 300-400 টাকা। কামান নাই থাকলে? হ্যাঁ, না থাকলে খাইতে হবে। আচ্ছা আচ্ছা। তো মানুষের মতো না খাইলে ঠিক থাকবে না, তোর মেশিন কিন্তু এমন মেশিন ওকে চালাই রাখতে হবে। চালা রাখতে হবে, খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, তো গানটা একটু ধরেন, আবার ধরতে ধরতেই যান। হৃদয় না রে ভালো বেশে আমার সোনার দেহ করলাম সাই রে, সোনার দেহ করলাম সাই, মনের দুঃখ লইয়া মনে রে আন্দিয়ার ঘুরে বেড়াই। হৃদয় না রে ভালো বেশে আমার সোনার দেহ করলাম সাই রে, সোনার দেহ করলাম সাই, মনের দুঃখ লইয়া মনে রে কান্দিয়ার ঘুরে বেড়াই। ওই যে বনের আগুন দেখে সবে মনের আগুন অন্তর যার বেতাই সে নিজেই ব্যথিরে অন্য জনের বুঝা দেয়। যতই তোমরা দেও সান্ত্বনা, যতই তোমরা দেও সান্ত্বনা, জীবনের আর আশা নাই রে, জীবনের আর আশা নাই, মনের দুঃখ লইয়া মনে রে কান্দিয়ার ঘুরে বেড়া, মনের দুঃখ লইয়া মনে রে কান্দিয়ার ঘুরে বেড়া। গান শুনতে শুনতে আমাদের খেয়া নৌকাটি চলে এলো। এমন খেয়া নৌকা প্রথম দেখলাম। সব জায়গাতে এমন ব্যবস্থা থাকলে চরে আসা যাওয়া করা অনেক বেশি সহজ হয়ে যেত। যদিও খালটি খুবই ছোট, যাত্রা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। ঘাট পার হয়ে সামনে যেতেই চোখে পড়ল দিগন্ত জোড়া আমন ধানের জমি। আগে দেশের প্রায় অঞ্চলগুলোতে আউশ আমন ধানের চাষ হলেও এখন শুধুমাত্র চর অঞ্চলগুলোতেই এই ধান চাষ হয়। বন্যা সহিংস এই ধানের ফলন খুবই কম এবং দেশের অধিকাংশ জমিতেই এখন আর পানি ওঠে না বলেই কৃষকেরা সরে এসেছেন এই ধান চাষ থেকে। সামনে আগাতে 3 রাস্তার মাথায় এসে দাঁড়ালাম। কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। তবে এই জায়গাটিতে দাঁড়িয়ে দারুণ কিছু দৃশ্য উপভোগ করলাম। এই বাড়িঘরগুলো যেন আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আছে। এমন মোহনীয় দৃশ্য মনকে পাগল করে দেয়। মন চায় দু চোখ ভরে দেখি। চোখে পড়ল একজন ফেরিওয়ালা ফেরি করে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছেন। ছোটবেলায় গ্রামগুলোতে এভাবে ভ্যানে করে, সাইকেলে ও মাথায় করে ফেরিওয়ালারা যেতেন। তাদেরকেও এখন খুব একটা দেখা যায় না। প্রয়োজনের তাগিদেই চরগুলোতে এমন পেশা টিকে আছে। সালেপুর বাজার পার হয়ে আশ্রয় কেন্দ্রে এসে আমরা খুঁজতে থাকলাম আমাদেরকে যারা মাঠের মধ্যে খাইয়েছিলেন তাদেরকে। দেখানো মাত্রই সবাই চিনলেন। খবর দেয়া হলো তাদেরকে। এই ফাঁকে চায়ের দোকানে আমরা একটু চা খেয়ে নিলাম। অবশেষে আসলেন তারা। এমন মানুষদের পাশ হয়ে সালাম করার মধ্যেও রয়েছে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। মানুষ হিসেবে যারা সৎ, শ্রমে ঘামে কষ্ট করে আয় করেন তারাই প্রকৃত মানুষ। নির্ভেজাল ও সহজ সরল মানুষদের সাথে পরিচিত না হলে অনেক কিছুই দেখা হতো না ও জানা হতো না আমার।
আপা দেখেন পছন্দ হয় কিনা, খুলে দেখেন একটু, আমরা তো আমাদের পছন্দ মতো আনছি। হ্যাঁ কাকি পছন্দ হয়েছে? হ্যাঁ এক কাপ হয়েছে। হ্যাঁ আচ্ছা, যদি বয়সে 3 কালার তো যদি এমন হয় যে না একজনের বয়সের সাথে একটা যাচ্ছে না, আপনারা তাহলে কালার একটু উল্টা পাল্টা নিতে পারেন। হ্যাঁ একই শাড়ি একই দাম একই দোকান, খালি রং ভিন্ন, ডিজাইন ভিন্ন, কিন্তু সব আমাদেরকে খাওয়াইলেন মাঠের মধ্যে বসে, এই জিনিসটাকে সবাই ভালো বলছে না খারাপ বলছে? সবাই ভালো বলছে না? আচ্ছা শোনেন, আজকে আপনাদের বাড়ি কি খাওয়া যাবে? এখানে বাজার কত দূর? সামনে। আচ্ছা আমরা কি কিনবো বাজার থেকে, ভালো কি পাওয়া যায়? কার বাড়িতে খাওয়াবেন তাই কোন? আমরা বাজার করে আনবো, আপনারা রান্না করে দিবেন, আমরা একসাথে খাবো। আপাদের সাথে কথা বলে এইবার আমরা রওনা দিলাম বাজারের দিকে, মুরগি পোলার চাল সহ অন্যান্য বাজার করতে। আজ আমার অনেক আনন্দ হচ্ছে, এমন মানুষদের একবেলা খাওয়াতে পারবো এটা ভেবে। যারা পরিশ্রান্ত শরীরকে একটু খাবার দিয়ে চাঙ্গা করবেন, তাদের খাবারের ভাগ ধরেছিলাম। মহান রাব্বুল আলামিন আজ আবার তাদের সাথেই খাবার সুযোগ করে দিয়েছেন, এটা ভেবে সত্যি খুবই ভালো লাগছে। সালেপুর বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আমরা রওনা দিলাম আশ্রয় কেন্দ্রের দিকে। বিভিন্ন চর থেকে নদী ভাঙনের শিকার হওয়া মানুষদের জন্য সরকার এই আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করেছে। এখানকার অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। যাদের বাড়িঘর করার মতো সামর্থ্য ও জায়গা জমি নেই, তারাই মূলত এখানে বসবাস করে। আশ্রয় কেন্দ্রে এসে দেখলাম বোতল কেটে দুয়ারি বানাচ্ছেন একজন। এই দুয়ারিগুলো দিয়ে মূলত চিংড়ি মাছ ধরা হয়। এটি অনেকটাই দেশি বাঁশের দুয়ারের মতো কাজ করে। সুযোগ হলে এই দুয়ারি দিয়ে মাছ ধরার প্রক্রিয়াও আপনাদেরকে দেখাবো একদিন। সেটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। কাকা ভালো হবে তো? হ্যাঁ ভালো। এই দানাদারের মধ্যে কি ছানা দেন? ছানা পাউডার নাই আমার। এই মিষ্টি অন্য অঞ্চলে কি বলে কাকা? এটা দানাদার বলে। দানাদারই বলে? হ্যাঁ বালসা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাপ। আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। ভালো, সব দয়ালের ইচ্ছা। কত কেজি? 2 কেজি দিবেন। হ্যাঁ ভাই, দানাদার দানাদার ভাত খাই না আমাকে উস্তে বাজি গেছি না। এই যে রান্না বান্না আপনার কি বাইরে করবেন চুলা করে? কাজল ভাই, আল্লাহর কাছে শুকর, আল্লাহর কাছে শুকর, বাবরসি উপায়ে গেছি আমরা। আপা ই কই দানাদার? আচ্ছা এই যে বাবরসি কেউ তো একটা দেয়া দরকার। বাবুসি হ্যাঁ হ্যাঁ আমরা বাবরসি দেখছেন, আমরাও জানি বাবরসি হায়ার করে নিয়ে আসছি। কেউ যদি না খায়, আমার কিন্তু আমার মুখে রুচি নাই। গামলা ধরে মারি দিতে পারবেন না? এই দানাদার, হ্যাঁ ভালো দানাদার তো, এমনি দানাদার তো 100 টাকা 150 টাকা 150 পানিতে ধোয়া দেয়, পুরা গামলা মেরে দিতে পারবেন ভাই, আমার মুখে রুচি নাই। আচ্ছা দিচ্ছি কাকা, একটা আমি নেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ ভাঙ্গা ভাঙ্গা। এই চরে চরে থাকবেন? হ্যাঁ চরে চরেই ঘুরবেন? হ্যাঁ, সরি সরি। 250 টাকা কেজি। আপনি বিশ্বাস করেন ওই দুই জায়গায় গেল কই ভাই এত চমৎকার হ্যাঁ দানাদার বলতে যেটা বোঝায় যে দানাদারের মধ্যে তো ই থাকে না, এই কোনো ছানা টানা থাকে না, একটু ভিতরে। বাজারে যে সমস্ত ভাই একটু খাই দেখেন তো। মুরব্বি, এটা কি আপনার বানানো? আসেন আমাকে বাজান কেমন আছেন? ধরেন দুইটা নেন। কেমন লাগে এখন? নেন নেন নেন, আপনি একটা নেন।
ধরেন আর যারা আসে তাদেরকে দিয়েন, হ্যাঁ যান বউকে দিয়ে আসেন। সবাইকে মিষ্টি খাওয়ানোর পরে আপারা লেগে গেলেন রান্নার আয়োজন করতে। সাথে যুক্ত হলেন আরো 2 জন বাবুর্চিও। সবকিছুই কিভাবে কিভাবে যেন সহজ হয়ে গেল। তাদের কাছে দায়িত্ব বুঝে দিয়ে এইবার আমরা রওনা দিলাম আদার বাজারের দিকে। এটা হচ্ছে ভাগ্নি না? ও পড়াশোনা করে না? কাকিও চলে আসছে আমাদেরকে সাহায্য করতে। আচ্ছা আপনারা ই করেন, আমরা একটু আদার বাজারে যাব, ওইখানে একজন বয়স্ক লোকের সাথে ও আপনিও তো আপা কাজল ভাই, আমার বোন তো আপনারা খুঁজতেছিল পিটানোর জন্য। হ্যাঁ যাবো আবার বোনকে রাতে মারটা খেলে কেমন লাগে ভাই? বোনের রাতের মায়ের ভাই খাইছি, তাই না? আদর যেমন ব্যথা হতো। আর ওই পাশে এই যে মুরগি কাটা হচ্ছে। হ্যাঁ এটা আদার বাজারে যাব। হ্যাঁ আদার বাজারে ওইখানে একটা বয়স্ক লোক আছে, ওনার জন্য আমরা আবার একটু লুঙ্গি গামছা আনছি। হ্যাঁ মেহের আলী সাধু, উনি তো খুব খারাপ ভাবে দেখছেন না? দেখছো না খুব সবাই খুশি হবে দিলে বোধ, তাই না? এটা গিফট করলে সবাই খুশি হবে। হ্যাঁ ঠিক আছে, একটা উপহার নিয়ে যাই। তাহলে রান্না বান্না হোক, আমরা রান্না বান্না শেষ হইলে আসবানি, একসাথে বসে খাবো কিন্তু সবাই। যদি আসাটা দেরি হয় একটু অপেক্ষা করবেন। আপা না না খাই আসছি। আদার বাজারের সেই বৃদ্ধ মানুষটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যার সন্তান তাকে খাবার দেয় না। তার খোঁজ খবর নিতেই আমরা যাচ্ছি এদিকে। বৃদ্ধ মানুষটিকে কিছু নগদ অর্থ ও উপহার দিলাম। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে খুব একটা রেভিনিউ আসে না, অনেকটাই নিজের আগের উপার্জিত অর্থ দিয়ে চালিয়ে যাচ্ছি। মানুষের পাশে থাকতে ও তাদের নির্মল হাসি দেখলে মনটা ভরে যায়। আদার বাজারের পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে একটি খাল। এই খাল শুষ্ক মৌসুমে শুকিয়ে গেলেও বর্ষায় পূর্ণ যৌবনে ফিরে আসে। এই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এই চরের অনেক মানুষ। সারা রাত মাছ ধরে এখানে এসে নৌকা বেঁধে রাখেন জেলেরা। পাশাপাশি এই খালে পানি বেড়ে যাওয়ার জন্য মালবাহী ট্রলারগুলো এখানে এসেই মাল খালাস করে। ওপার থেকে কাঠ চেরাই করে আনা হয়েছে ট্রলারে, এরপর আবার নেওয়া হবে ঘোড়ার গাড়িতে করে। একবার ভাবুন চরের মানুষের দুর্ভোগের কথা। খালের ওপারে রয়েছে একটি বাউর বাড়ি, যা শুধুমাত্র কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। খাল পার হতে না পারায় এবার আর যেতে পারলাম না। আর বাউর বাড়িতে গিয়েছিলাম, এখন তো আর বাইক নিয়ে যাওয়া সম্ভব না। এবছর তাহলে কৃষিকাজ করে আপনার কি অবস্থা, কি লাভ লস? লসে আছি কিন্তু খেতে ফলন তো ভালো হয়েছিল। হ্যাঁ তবে বৃষ্টির কারণে প্রায় 4000 মণ মাল নষ্ট হয়ে গেছে। 4000 মণ? 4000 মণ। দাম কেমন হবে? দাম 600-700 টাকা মণ বিক্রি হইতেছে বর্তমানে। আচ্ছা তাহলে 1000 মণ 4000 মণ মাল নষ্ট হয়ে গেছে। অনেক টাকা, টাকা তো আমার মাথায় ধরতেছে না। কত টাকা হবে ভাই? মোটামুটি ভালো থাকলে পরে 40-42 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। 40-42 লাখ টাকা। এখন এই যে যাদের কাছ থেকে জমি লিজ নিয়ে আপনার, এনাদেরকে তো টাকা ঠিক মতো দিতে হবে। টাকা ঠিক মতো দিতে হবে, না তো জমি দেব না। না এখানেও তো কম্পিটিশন আছে তাই না? না জমির টাকা কম্পিটিশন না, কম্পিটিশন আছে না, যে আপনি না নিলে আরেকজন নিয়ে যাবে। হ্যাঁ আরেকজন নিয়ে যাবে আছে না? সব সময় মানে টাকা অ্যাডভান্স করে টাকা অ্যাডভান্স দিতে হবে, প্রতি 4-5 টাকা দিতে হবে। বুঝতে পারছি। তাহলে তো কৃষক হিসেবে আপনি এবছর খুব লস আছে। বুঝতে পারছি। এবছর বীজের দামও তো বেশ চড়া গেছে। বীজের দাম বেশি চড়া ছিল, যেমন 800-900 টাকা, 1000 টাকা 1200 টাকা কেজি ছিল বীজ। এরপর আমরা রওনা দিলাম মান্দারতলা নামক জায়গার দিকে, যেখানে এই চরের মানুষদের সুরক্ষার জন্য স্থাপন করা হয়েছে বজ্র নিরোধক যন্ত্র। মনোমুগ্ধকর এমন পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, মনে হচ্ছে যেন প্রকৃতি তার আপন মহিমা দিয়ে সাজিয়েছে সবকিছু। কিছু সময় পরে আমরা পৌঁছে গেলাম মান্দারতলাতে। আকাশে সাদা মেঘ ভেসে যাচ্ছে শিমুল তোলার মতো। বৃষ্টির আগে পালতোলা নৌকা নিয়ে ডাঙায় ফিরছেন বয়স্ক এই মানুষটি। এমন পালতোলা নৌকা একটা সময় গ্রামগঞ্জে
হর হামেশাই দেখা যেত। এই নৌকাগুলো মূলত যেদিকে বাতাস প্রবাহিত হয় সেদিকে যায়। আস্তে আস্তে ইঞ্জিনের উপর মানুষের নির্ভরশীলতা বাড়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে এই পালতোলা নৌকাগুলো। মান্দারতলা নামক জায়গাটি মূলত মধ্য মাঠের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালে মাঠে কাজ করা শ্রমজীবী মানুষদের সুরক্ষায় তৈরি করা হয়েছে টাওয়ার ও ঘর। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখানে খেয়া নৌকায় পার হওয়া মানুষ ও মৎস্যজীবীরা এখানে এসে বিশ্রাম নেন। যে বজ্র নিরোধক যে একটা ঘর তৈরি হয়েছে, আপনারা আশ্রয় নিয়েছেন কখনো? জি। আচ্ছা আচ্ছা, এটা কি উপকার হচ্ছে আপনাদের? এটা ধরেন যে ঝড় বৃষ্টি হইলে ধরেন যে জায়গায় আসে মানুষ আশ্রয় নিতে পারে। বুঝতে পারছি। মাঠে অনেক মানুষ কাজ করেন। জি জি। এখন তো চারপাশে পানি, অন্য সময় তো পুরোটাই মাঠ থাকে, তাই না? ওটাই মানে শুকনা থাকে, মাঠ থাকে। আচ্ছা আচ্ছা, মানে যখন ঝড় বৃষ্টি হয় আপনারা আশ্রয় নেন, এই তো? জি জি। হয়তো না না আস্তে আস্তে বাড়ছে না? আসছেন এই ঘরে ঝড় বৃষ্টির মধ্যে? ঠিক আছে, আসছি আমার বাড়ি। ও বাড়িতে এখানে চলে আসেন না? যাই হোক, তাহলে তো খুব উপকার হয়েছে, তাই না? মাঠে কাজ করার পর এই যে চর তো চরই, এর তো আর বাড়ি ঘর নাই। হঠাৎ আবহাওয়া খারাপ হলো, এই মানুষগুলো যাবে কোথায়? বজ্রপাতে তো মারা যেতে পারে। এই জন্য যখন আবহাওয়াটা খারাপ হলো সরাসরি এসে এখানে আশ্রয় যদি নেয়, মোটামুটি এই যেই কাজটা করা হয়েছে প্রায় 250 ফুট, অ্যারাউন্ড 250 ফুটের ভিতরে। চলেন দেখি আমরা একটু হেঁটে হেঁটে। এই 250 ফুটের ভিতরে কিন্তু বজ্রপাত ঘটার সম্ভাবনা নেই। 250 ফুটের চারপাশ নিরাপদ, চারপাশ নিরাপদ। আচ্ছা, এবং না ওইখানে ওই মুরব্বী বলতেছিলেন যে ওনার বাড়ি এই যেটা, হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে এসে এখানে তিনি আশ্রয় নেন। তাই বললো? হ্যাঁ। ওই তো। আর দেখেন আরেকটা জিনিস যেটা হয়েছে, এই এই যে টিন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু ফাইবার, অর্থাৎ এটা আপনার বিদ্যুৎ আকর্ষণ করবে না আর কি, বিদ্যুৎ পরিবাহী না। ও, এটা ফাইবারের টিন না? হ্যাঁ, ওই উপরে দেওয়া হয়েছে আপনার, ওইটার বলে আপনার বজ্রপাত নিরোধক দণ্ড। আচ্ছা আচ্ছা, তামার। এবং ওইখান থেকে সোজা তামার তার এখান থেকে প্রায় নিচে আছে বোধহয় 40 না 60 ফিট জন্য নিচে বোরিং করে, হ্যাঁ হ্যাঁ, এরপরে আর্থ রেজিস্ট্যান্স করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইন্ডিকেটর দেওয়া আছে যেন রাত্রে বোঝা যায় যে আপনার এখানে একটা কিছু আছে। ও আচ্ছা আচ্ছা, যাতে সিগন্যাল বাতি আছে, হ্যাঁ, বুঝতে পারছি, কোনো দুর্ঘটনা না ঘটে কোনোভাবে। আর এখানে তো মানুষ আশ্রয় নিতেই পারবে। তো সব মিলে, আর এটা হচ্ছে একটা খেয়া ঘাট। এই বিশেষ করে এই বর্ষা মৌসুমে এই ঘাটটাতেই মানুষ চলাচল করে। এখানে আসলো, এখানে তারা একটু আশ্রয় নিতে পারলো। আবার পাশাপাশি ওই যখন নাকি বজ্রপাতের যে মৌসুমটা আসবে প্রথম দিকে, তখন এই মাঠটা শুকনা থাকে, পুরো শুকনা থাকে। ওই সময়টা কিন্তু এখানে মানুষ এসে আশ্রয় নিতে পারবে। এবং এই জিনিসটা যদি সারা দেশে, এই আমার মনে হয় না যে সারা দেশে এরকম কোনো প্রকল্প করা হয়েছে আজ পর্যন্ত। হয়তো এরকম আর্থিং মানে লাইটিং অ্যারেস্টিগেটর যেটা, এটা লাইটিং অ্যারেস্টার, হ্যাঁ, গাড়া হয়েছে, মানে বজ্রপাত নিরোধক গাড়া হয়েছে, কিন্তু এইভাবে করা হয় নাই। যদি পরিকল্পিতভাবে করা যেত সারা দেশে, বিশেষ করে আপনার হাওড় অঞ্চলে যে পরিমাণ বজ্রপাত হয়, তাহলে কিন্তু খুব সুন্দর হবে এবং খুব বেশি যে খরচ পড়ে তা না। আচ্ছা, একটা লাইটিং অ্যারেস্টারের খরচ কেমন? এইটা হচ্ছে আপনার 70 থেকে 75,000 টাকা খরচ পড়ে। বাড়িতে ইচ্ছা করলে কেউ বাড়িতেও লাগাইতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে কেউ তার বাড়িতে লাগাতে তাহলে পারবে। তখন সে একটা সাধারণত সেফটির মধ্যে আসবে। বিল্ডিং এ তো লাগায়, 4 লাগায়। আচ্ছা আচ্ছা, যাদের টিনের ঘর তারা এইভাবে করলে নিরাপদ করতে পারে, বাড়িতে করতে পারে, নিরাপদ হয়ে যাবে নিরাপদ বাড়িটা। হবে। পাশেই উঁচু জায়গাটিতে অসংখ্য গরু ঘাস খাচ্ছে। তাদের সঙ্গী হয়েছে পাখির দল। গরুর সাথে পাখিদের এই মিতালির একটি কারণ রয়েছে। গরু যখন মাটি থেকে ঘাস টেনে টেনে খায়, তখন অনেক পোকাও উপরে উঠে আসে। সেগুলোই মূলত খেতে পাখিরা ভিড় করে গরুর পালের কাছে। বৃষ্টির আগে গরুগুলো ছুটল নিরাপদ জায়গার জন্য। বাতাস ক্রমশ বাড়তে থাকলো। বুঝতে পারলাম আমরা আটকা পড়ে যাচ্ছি বৃষ্টিতে, তাই নিরাপদ জায়গা হিসেবে এই ঘরেই আশ্রয় নিলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমার বাইকটি যেন বৃষ্টিতে গোসল করছে। 2 সেট জামা কাপড় আনলে এমন বৃষ্টিতে গোসল করার শখটা আর অপূর্ণ থাকতো না। ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হওয়ার পরে অবশেষে থামলো। বৃষ্টির মধ্যে মাছ ধরা জেলেরাও ডাঙায় ফিরছেন, আমরাও ফিরতে শুরু করলাম। এইবার বোঝা যাচ্ছে চরের পথঘাটে চলাফেরা কতটা কঠিন, কতটা দুর্ভোগ পোহাতে হয় তাদের। আমি পিছু নিলাম আরেকজন বাইকারের।
মাঠের মধ্যে ঘাস থাকলেও যেখানে ঘাস নেই সেখানে গিয়ে পড়লাম মহাবিপদে। এমন পিচ্ছিল জায়গায় বাইক নিয়ে পড়ে গেলে শরীরের কোনো একটা অংশের হাড় নিশ্চিত ভেঙে যাবে। শেষ রান্না বাড়া করে রেখে আসলাম। আচ্ছা আচ্ছা, কই যাচ্ছিলেন? আপনাদের খোঁজ দিই। আল্লাহ, আমরা যেখানে আটকা পড়ছিলাম খুঁজে পাইতেন না। মোটরসাইকেল স্লিপ খেলে দুই ভাই একদম নদীর মধ্যে চলে যেতাম ওই মানদার তলাতে। চলেন আমরা যে এখন খাওয়া দাওয়া করি গিয়ে। আসেন চলেন, যা আছে ভাগযোগ করে খাবার নেই, সমস্যা নেই। আল্লাহ ভরসা। আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর পরে শুরু হলো আবারও মুষলধারে বৃষ্টি। সবাই অপেক্ষা করছেন দুপুরের খাবারের জন্য। চর ঘুরে আসতে আমাদেরও বেশ দেরি হয়ে গেছে। অবশেষে বৃষ্টি থামলে সবাই আসতে শুরু করলেন। আমরাও জড়সড় হলাম খাওয়ার জন্য। শিল্পী আপা বলেন, আপনি কি ভাবছিলেন আমরা আসবো? না। তাই না? আসলাম, এখন ভাই কেমন লাগতেছে? ভালো। তেজপাতা কই ফেলেন? আমরা তো তেজপাতা আনি নাই। তেজপাতা ওই যে ভাই আনছে, জামির ভাই, বাবুর্চি ভাই। সামগ্রিকভাবে কেমন লাগতেছে আপনাদের? আমাদের ভালোই লাগছে। তাই না? আচ্ছা আসবো না। আমাদের প্রায় 30-40 জনের আয়োজন, যেহেতু ওনাদের সাথে পরিচয়, ওনাদের আজকের খাবারের অতিথি ওনারা আমাদের মূল মানে প্রধান অতিথি। হ্যাঁ, প্রধান অতিথি এবং আজকের এই যে আয়োজন, হ্যাঁ, তাদেরকে কেন্দ্র করে আয়োজনের কেন্দ্রবিন্দুই হচ্ছে তারা, উদ্দেশ্য তারা। হ্যাঁ, তাদের খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ, যারা এরপরে হচ্ছে যারা অন্য সবাই আছেন তারা এই খাবার শেয়ার করে খাবেন ওনাদের পরিবার পরিজন নিয়ে। প্রায় 30-40 জনের আয়োজন। আমাদের আবার আজকে দেখা হয়ে গেল। আপনাদের সাথে কেমন লাগছে ভাই আপনার? এটা অপেক্ষায় ছিলাম ভাই, অপেক্ষায় ছিলাম যে আমরা ওই জায়গাতে ঘুরে আসলাম, তারপরে বোধহয় আমার আর এদিকে আসা হয় নাই। সবাইকে দিবেন। হ্যাঁ, ওই 3 জন কাকে দেন, তারপরে সবাইকে দেন। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, সত্যি খুব সাথে লাগতেছে যে আমাদেরকে পরে দেন, আগে অতিথিদেরকে দেন। এখন অতিথিদের কাকে দেন? খাবারটি আজকে অনেকবার খেয়েছি, মুরগির মাংস, পোলাও, অনেক স্বাদ লাগছে এর আগেও, কিন্তু আজকের যে খাবারের যে স্বাদ লাগছে এটি আসলে বলার অপেক্ষা রাখে না। এবং সবচেয়ে যে বিষয়টি, আপনারা যখন আপনাদের কাছে গেলাম, আপনারা যখন ঘাস নিরাচ্ছিলেন, আমরা বললাম যে আপনারা কি খাবার আনছেন? আপনারা বললেন যে গরিবের খাবার কি খাওয়া নেই, আপনারা খাবেন নাকি? হ্যাঁ, তাই এই টিটকারি থেকে আমরা যাই বসলাম, খাইলাম, এবং পরবর্তীতে আজকে আপনাদের বাসায় আপনারাই আপনাদের উসিলায় খাচ্ছি আপনাদের সাথে। সত্যি খুব ভালো লাগতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি এই সম্পর্কটা আমাদের টিকে থাকুক। আমি অনেকবার আসবো আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ। আসলে মহান আল্লাহ তাআলা চাইলে আবার দেখেন, দুনিয়াটা খুব বড় নয়, আবার দেখা করিয়েই দিল। আর অসংখ্য ধন্যবাদ আমার কাজল ভাইকে। কাজল ভাইও খুঁজে বের করেছেন, তিনি খোঁজখবর রাখছিলেন যে কিভাবে যাব। আসলো আমাদেরকে আবার খেয়া ধরে যেতে হবে ওপারে। আমাদের এই যে বিদায়ের সময় আমাদের যে কাকি, তারপর হচ্ছে হেনা আপা এবং শিল্পী আপা এসেছেন, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি। আবার দ্রুতই হয়তো আমরা আপনাদের সাথে দেখা করতে আসব। এবং খুব ভালো ছিল আজকের এই দিনটি। সেদিনকার যে দিনটি ছিল সেটি কিন্তু আমরা সত্যিই ভুলিনি। আজকের এই দিনটিও আর ভোলার মতো নয়। আমরা আবার আসবো এই চরে। কি সাপ ভাই এটা? হ্যাঁ, আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি হলো কুষ্টিয়া। হ্যাঁ হ্যাঁ, আমি থাকি হলে হাতিকাটা। আচ্ছা, হাতিকাটা চরে। আমার নাম মিরাজ সাপুরে। ও, ওনারা কি খবর দিছিল? না, আমার কোনো খবর দেওয়া লাগে না। তাহলে আমি এমনি হাঁটতে হাঁটতে ধরে তাই। কাজল ভাই এটা কি বলে যে হাঁটতে হাঁটতে সব? সম্ভব না, সম্ভব না? অবশ্যই দেখছে সে। আমি দীর্ঘ 13 বছর আছি। না দেখছে না উনি এই পালাটা ভাঙিয়ে দেন। বস্তা ভরে সব ধরে, বস্তা ভরে আমি ভাঙি, আপনারা বস্তা ভরে। আরো সাপ আছে? আরো আছে ওনার কাছে। আচ্ছা দেখবেন তো। দাদু তো এই মাত্রই ধরলেন না?
আচ্ছা আপনারা একটা কথা কই, কিছু মনে করেন না। আপনারা দোহাই আপনার দুটো পায়ে ধরে এই দাগের এই ফিটি কেউ আসেন না। কি কি সাপ আছে ভাই আপনার কাছে? আমার কাছে সবই গুপ্ত সাপ। রাসেলস ভাইপার ধরছেন কখনো? রাসেল ব্যাপার ধরছে, আমাদের ওটা চলে না, এই জন্য আমরা ধরি না। কি করেন আপনার সাপ? আমরা সামনে বাঁধলে আমরা মারিয়ে দিয়ে যাবো। আর এই সাপ ধরে কি করেন? এটা ধরে আমরা বিক্রি করি। এটা ধরছেন কোথা থেকে ভাই? এটা ধরা হয়েছে আদার বাজার থেকে। কবে ধরছেন? এটা 500 দিন ধরা হয়েছে। 500 দিন। এই যে এই সাপ কি করেন আপনি? আমি ভাই বিক্রি করে ফেলাই। বিক্রি করে ফেলেন? কিন্তু এই জিনিসটা তো ঠিক কি? ঠিক না, আমার পেটে জামা করতে হয়। আর আপনাকে আরেকটা কথা বলি। আমি কোনো তাবিজ কবজ বেশি না। আমি একটা কথা বলি, কিছু মনে না করলে। আপনি যদি এই যে বালি দিলেন আর দিলেন কি জন্য? মন্ত্র দিলেন, কিছু মনে করেন না। যদি তাই হইতো তাহলে আপনি রাসেল ব্যাপার কেন ছেড়ে দেন? আপনার মন্ত্র যদি কাজে হবে তাহলে আপনি এটা কেন করবেন? এটা আমি আপনার বলে বাংলাদেশ আমি আজ পর্যন্ত পাই নাই। ওর একটু ফোন নন। আমি এখনো পাই নাই যে রাসেল ব্যাপারের জন্য কোনো ওষুধ বাড়াইছে। এর জন্য কিন্তু বাড়াইছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য কিন্তু বাড়াইছে। রাসেল ব্যাপারের জন্য ওষুধ আছে, একই ওষুধ। কাজ হয় না। এই কাজ হয় না রাসেল ব্যাপারের ওষুধে? কাজ হয় না? কে বলছে কাজ হয় না? ওই যে আশ্রয়নে যে সুস্থ হইলো কিডা? আপনি যদি ঠিক সময় না নেন, আপনি যাবেন এই যে রমুজার কাছে সাপে কামড় দিলে, তাই কাজ হবো কি? ছাই সাপে কামড় দিলে আপনাকে 90 মিনিট সময় পাওয়া যাবে। 90 মিনিটের ভিতরে যদি হাসপাতালে যান তাহলে অবশ্যই সুস্থ হবে। সেকেন্ড দেরি করবেন না, ওজার কাছে যাবেন না। কি ভাই, ওজার কাছে যাওয়া ঠিক হবে? যাবে কোথায়? ডাক্তারের কাছে, হাসপাতালে। আমরা এটা আগেই বলে দিই। হ্যাঁ, কাজী ভাই আপনাকে অনুরোধ, আমি এই কম আপনাকে সবার কাছে এই চর এলাকায় এসে ক্লিয়ার করে আপনাকে দয়া করে সবাই যত দ্রুত পৌঁছাতে পারবেন, যত দ্রুত যাবেন তত দ্রুত চিকিৎসা হবে। হায়াত মত আল্লাহর হাতে, চিকিৎসা আছে এবং বিনা পয়সার চিকিৎসা হবে। আর নাই? আর নাই ভাই? আপনি একটা দেখান, দেখান ছোটটাই দেখি কি কি ধরছেন দেখি। আমি দেখছেন ভাই কিরকম বিশ্বাস মানুষের। ঠিক আছে, এটা কি সাপ? সবই গোপটা না? ভাই এমনি আর কি করেন? একটা গোকরা সাপ কিরকম বিক্রি হয়? 3 থেকে 400 টাকা। নেয় কারা? সাপুরিয়ারা। সাপুরিয়ারা। আপনি এমনি সাপ খেলা দেখেন না, শুধু সাপ ধরেন? আমি শুধু খালি ধরি। কখনো কামড় খাইছেন? আল্লাহ তো খাওয়ায়, তারপরেও। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি। এই গোকরা যদি কাউরে কামড় দেয়, একটা জিনিস মাথা রাখবেন যে যদি 100টা কামড় দেয়, বিশ্বাস করেন আমার কথাটা, 100টা যদি কামড় দেয় প্রায় 70টাই আপনার বিষ দেবে না। ভয়ের কিছু নাই, ফলস বাইট, ঠিক আছে? কিন্তু রসেস ব্যাপারে বিষ দেয়। কিন্তু যেটা করবেন, দিলে পরে খুব টাইট করে বাঁধবেন না, হালকা বাঁধবেন যেন রক্ত চলাচল করতে পারে। এরপরে কোনো দেরি করবেন না, একটাই অনুরোধ, কোনো দেরি করবেন না, ডাইরেক্ট চরবসিং হাসপাতালে প্রচুর ওষুধ আছে, এখানে নিয়ে যাবে। আর কোথাও যাবেন না। যদি ওরে ওই দিন ফরিদপুর না নিয়ে চরহতর নিত ভাই, আমি খুব আফসোস করছি। তার আগের দিন বলাশিয়া থেকে আইসিয়া রাসেস ব্যাপারের কামড়ে বলাশিয়া থেকে আইসিয়া চরহতর চিকিৎসা নিয়ে এখন সে সুস্থ। আমি কাল পরশু আমি তার বাড়ির এলাকা থেকে ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার একদম সময় মতো নিয়ে আসছিল। এ অঞ্চলের মানুষ এখনো সাপুরেদেরকে বিশ্বাস করে। তবে গামছা কাজল ভাই সরাসরি ও তার পেজের মাধ্যমে মানুষকে সাপ নিয়ে সচেতন করে যাচ্ছেন। যাওয়ার সময় যতটা সুখকর অভিজ্ঞতা নিয়ে গিয়েছিলাম, ফেরার পথে পড়লাম ততটাই বিপদে। পুরো পথেই এমন কাদার সাথে লড়াই করতে হয়েছে আমাদেরকে। ঘাটে এসে দাঁড়াতেই দেখলাম দোকান সরিয়ে নিচ্ছেন এখানকার মানুষ। পদ্মার পানি বৃদ্ধি, নদী ভাঙনের কারণে প্রতিনিয়ত সরতে হয় এসব দোকানদারদেরকে।
উত্তাল পদ্মা শান্ত হওয়ার জন্য আমরা ঘাটে অপেক্ষা করছি। রাস্তাঘাট কতটা কঠিন হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন। বাইক নিয়ে আসার সময় কয়েকবার কাজল ভাইকে নিয়ে আছাড়ও খেয়েছি আমি। এদিকে সন্ধ্যা প্রায় লেগে এসেছে, পশ্চিম কোণে মেঘ করেছে। আমাদের মাঝি সিদ্ধান্ত নিতে পারছেন না এর মধ্যে যাওয়া ঠিক হবে কিনা। এদিকে সন্ধ্যা লেগে গেলেও অন্ধকারে যেতে পারবেন না। অবশেষে ছাড়ল আমাদের ট্রলারটি। ফেরার সময় খেয়াল করলাম পদ্মা কতটা আগ্রাসী হয়ে উঠেছে এ পাশটায়। উত্তাল পদ্মায় অনেকটা দুলতে দুলতে আসলাম আমরা। জীবনের কয়েকটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে এপারে আসলাম। মনে দাগ কেটে রইল শ্রমজীবী 3 জন নারী, শিল্পী আপা, রিনা আপা ও গেদি কাকির জন্য। সময় সুযোগ হলে আবারও চলে আসব এই চরে। আপনাদের হাতে সময় থাকলে দেখতে পারেন সালেপুর চরের প্রথম পর্বটি, যে পর্বের মাধ্যমে তাদের সাথে পরিচয় হয় আমাদের। এত দীর্ঘ সময় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কে কে ছিলেন শেষ পর্যন্ত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।